তো ফান্ডামেন্টাল অফ সায়েন্স, ঠিক আছে। হুম। এর প্রথম যে প্রশ্নটা থেকে আমরা শুরু করতে পারি, অবভিয়াসলি তাই হওয়া উচিত, আমরা একটা জিনিস পড়তে চাইছি, সেটা পড়তে গিয়ে সেইটা সম্পর্কে সেটা ডেফিনেশন দিয়ে সবার আগে শুরু করা উচিত। The first question will be, what is science? বলো, তোমার কি মনে হয়? তুমি তো প্রায় ছোটবেলা থেকে আমরা একটু একটু করে সায়েন্স পড়ি, সো তোমার মতামত শুনি একটু। মানে Um, মোস্টলি আমার ক্লাসটা ইন্টারেক্টিভ গোছেরই হয়, মানে আমি একা বলে যাব তা নয়। হ্যাঁ। hmm, uh, science is কি বলি, যা মনে হয়, মানে তুমি যা রিয়েলাইজ করো তাই সঠিক উত্তর হতে হবে মানে এরকম কোনো। আর আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি। ওকে, আর আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়েলিটি। আহ কে ফোন করছে এক সেকেন্ড। হ্যাঁ, কে? দি ফোন করেনি, মেসেজে কথা হয়েছে। হ্যাঁ, সেটা জানি, মেসেজ বললো আমাকে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছিলাম। এখন পড়াচ্ছি, পড়ানো পড়ানো শেষ হলে তারপর বেরোবো। পড়ানো শেষের পর মানে ওই আগের দিনের মতোই বেরোবো, 8টা 8:30। ঠিক আছে। হুম। হুম। ঠিক আছে, দেখা যাবে, হ্যাঁ। হ্যাঁ, বলো কি বলছি। সায়েন্স হচ্ছে বেসিক্যালি লজিক অফ হাউ থিংস ওয়ার্ক, ওই আহ, কি কি হাউ থিংস ওয়ার্কের আগে কি বললে? লজিক। লজিক অফ হাউ থিংস ওয়ার্ক, আচ্ছা। আহ, যদি সেটাই হয় তাহলে প্রথমে যে প্রশ্নটা আসবে যে, তাহলে লজিক কি সামথিং আদার দেন সায়েন্স? মানে দেয়ার এক্সিস্ট সায়েন্স অ্যান্ড লজিক সাইমালটেনিয়াসলি? হ্যাঁ, হ্যাঁ, ওকে, কেন না, সায়েন্স একটা হতে পারে, একটা সাবসেট অফ লজিক হতে পারে। সাবসেট অফ লজিক, ওকে। অ্যাকচুয়ালি তুমি প্রথম যে কথাটা বললে সেইটা অনেক বেশি অ্যাকুরেট, যে ইট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়েলিটি। তার থেকেও বড় কথা হচ্ছে যে ইট ইজ দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি। এইটা সবচেয়ে প্রিসাইজ কথা। হ্যাঁ, সো ইট ইজ আচ্ছা, দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি। এবার এখানে এটা এটা আমরা বলছি, বাট এখানে দুটো তিনটে জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড এইটা বলতে আমরা কি বুঝছি, আরেকটা হচ্ছে রিয়েলিটি বলতেই আমরা বা কি বুঝছি। ঠিক আছে? হ্যাঁ, এই দুটোর উত্তর না দিলে পরে এই লাইনটাই আমরা পরিষ্কার বুঝে উঠতে পারি না যে ইট ইজ দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি। হোয়াট ডু মিন বাই আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়েলিটি? হ্যাঁ, তো হোয়াট ইজ রিয়েলিটি? হোয়াট ইজ রিয়েলিটি, কোট আনকোট? এনি আইডিয়া? এভরিথিং দ্যাট উই ক্যান বি এফেক্টেড বাই।
এভরিথিং ইউ ক্যান বি অ্যাফেক্টেড বাই। ওকে, গুড, মানে খুব খারাপ বলেনি। আহ, আমার মতে রিয়েলিটি ইজ সামথিং, রিয়েলিটি ইজ a boundary which we can perceive individually. হ্যাঁ, মানে ফর এক্সাম্পল, তোমাকে একটা দুনিয়া এনে ফেলা হয়েছে। এবার আমাদের খুব কমনলি আমরা আমরা ভাবি যে এই দুনিয়াটা আমাদের খুব পরিচিত। মানে আমি আমার বাবাকে চিনি, মাকে চিনি, মানে এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার বাড়ি। এগুলো আমাদের কাছে খুবই কমন একটা ব্যাপার, যেগুলো কোনোদিনও চ্যালেঞ্জ করি না। কিন্তু একটু ভাবলেই বোঝা যায় যে এই প্রত্যেকটা জিনিস আসলে আহ, মানে খুবই কনস্ট্রাক্টেড। সে ফর এক্সাম্পল, মানে আজকে তাও ডিএনএ টেস্ট বলে একটা ব্যাপার আছে, যদি সেটা না, সেটাকে যদি, মানে আপনি কিছু বছর আগে ডিএনএ টেস্ট করার কোনো রাস্তা ছিল না, ফলে সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চা এখন বড় হয়ে উঠলো, দের ইজ নো গ্যারান্টি, মানে তাকে হসপিটাল থেকে চুরি করে এনে মানে সে যাকে বাবা মা বলে চেনে, দাদা তাকে পালন করছে, এরকম হতেই পারে। ঠিক আছে, টেস্ট করার কোনো জায়গা ছিল না, আজকে ডিএনএ টেস্ট একটা রাস্তা আছে, বলতে পারে কে। বাট মোস্ট অফ দ্য থিং, যা কিছু, মানে আমাদের, আমরা যা দেখছি, যা পারসিভ করছি, সেইটা হচ্ছে রিয়েলিটি। এবার উই অফেন মিস্টেক রিয়েলিটি অ্যাজ এ হোমোজিনিয়াস থিং, লাইক তোমার রিয়েলিটি আর আমার রিয়েলিটি এক, এটা এক নয়। মানে তুমি একটা লোকের সঙ্গে যদি ঠিক 24/7 একই জায়গায় একই কন্ডিশনে থাকো, তাও তোমার রিয়েলিটি আর তার রিয়েলিটি কমপ্লিটলি এক হবে না। অ্যান্ড উই, আমি এগ্রি করি যে এক নয়। হ্যাঁ, অ্যান্ড উই কুডেন্ট সার্টেনলি চেক যে কার রিয়েলিটি কিরকম। হ্যাঁ, তো আমি যখন খুব ছোট, ক্লাস 7 পড়ি, হ্যাঁ, তখন আমাদের ওই বায়োলজিতে, মানে লাইফ সায়েন্সে নিউরনের ছবি আঁকতে হতো। তো আঁকা প্র্যাকটিস করতে হতো, পরীক্ষায় ধরবে এরকম একটা ব্যাপার। তো এরকমই একদিন এরকম সকালবেলার দিকে হবে, তো ওই বই খুলে আঁকাটা প্র্যাকটিস করছি, ছোট পরীক্ষা টরীক্ষা থেকে থাকবে। করতে করতে আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা, এই যে আমি নিউরনের ছবিটা আঁকছি, মানে কেউ নিউরনের ছবিটা আগে খুঁজে বের করেছে ইত্যাদি, এখন আমি সেটা দেখে আঁকছি। সো a bunch of neuron is studying about a neuron. হ্যাঁ, কারণ আমি তো কতগুলো নিউরন, তো সেই নিউরন গুলো যখন নিউরনের ছবি আছে, সো বাঞ্চ অফ নিউরন ইজ ড্রয়িং অ্যানাদার নিউরন আর স্টাডিং অ্যাবাউট ইট। এইটা করতে গিয়ে আমার চুপ করে মনে করলো, তাহলে আমার, মানে আমার এই মাথা যেটা দিয়ে আমি গোটা জিনিসটাকে পারসিভ করি, সেই মাথার বাইরে কোনো ইন্ডিপেন্ডেন্ট রিয়েলিটি আছে কিনা, এটা আমি কোনোদিনও চেকই করে উঠতে পারবো না। এবার প্রথম কথা হচ্ছে যে ওই বয়সে আমি এইটা এই লেভেলে ভেবে উঠতে পারি। আমি যেটা ভেবেছিলাম সেটার উদাহরণটা এইরকম, যে ধরো কালার, ঠিক আছে, হ্যাঁ, ধরো if I ask you like something like which color it is, what do you say? সবুজ। সবুজ, green. Okay, green. Now there is no way we can test or check যে তুমি যেটাকে সবুজ বলো, বা তুমি সবুজ রংটাকে যেভাবে পারসিভ করো, আমিও সবুজ রংটাকে সেভাবেই পারসিভ করছি। হ্যাঁ, এবার কেউ বলতে পারে যে কেন, এই রংটা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি লাল বলবেন? না, আমি সবুজই বলবো। ঠিক আছে, কিন্তু তাতে করেও চেক করা হয় না। হ্যাঁ, কেন চেক করা হয় না? তার কারণ হচ্ছে এইটা যে সবুজ রং, এইটা তুমি জানছো কোথা থেকে, কেন তুমি এটাকে সবুজ বলছো? মানে অন্য কেউ বলেছিল যে এই রংটাই সবুজ, তাই আমিও এই রংটাকে সবুজ আমাদের হিসেবে জানি। ছোটবেলায় ওই বাচ্চাদের বইতে যেরকম থাকে, বিভিন্ন জিওমেট্রিক শেপ গুলো কালার করা থাকে, এবং ওটা দিয়ে ছোটবেলায় শেখানো হয় দিস ইজ গ্রিন, দিস ইজ রেড। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, যে অ্যাকচুয়ালি তুমি এটাকে পিঙ্ক দেখো, আর আমি এটাকে রেড দেখি।
তার মানে ছোটবেলায় যখন একটা গ্রিন অবজেক্ট এনে আমাদের সামনে রাখা হয়েছিল, আমি রেড দেখেছিলাম এবং আমি রেডটাকে গ্রিন চিনেছিলাম, তুমি পিঙ্কটাকে গ্রিন চিনেছিলে। নাও ফর দিস বক্স আই এম সিইং ইট রেড, বাট when you ask me I will say it's green and you will also say it's green. So it is হ্যাঁ all কিন্তু about, হ্যাঁ বলো বলো হ্যাঁ, বলো। ডিফারেন্ট কালার হতে পারে, হতেই পারে যে আমরা সবাই ডিফারেন্ট কালারই দেখছি, কিন্তু মানে ডিফারেন্ট কালার দেখলে ওটা অতটা ম্যাটার করে না, কারণ আমরা সবাই অ্যাগ্রি করছি যে এটা একটা কালার আর এটার নাম এটা। হ্যাঁ, এগ্রি করছি, কারণ আমরা তার মানে গোটা জিনিসটা এখানে কনস্ট্রাক্টেড, ঠিক আছে, আমরা গোটা জিনিসটা তৈরি করি। এবার হুম। যেমন বর্তমানে এই কালার নিয়ে বহু কাজ হচ্ছে, যে কালারের কি কোনো ফান্ডামেন্টাল প্রপার্টি আছে। মানে আমরা তো এখন জানি যে কালার মিনস ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অফ লাইট, বাট সেই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অফ লাইট কি প্রত্যেকটা মানুষের চোখে হোমোজিনিয়াস সেন্সেশন তৈরি করে নাকি না? এই নিয়ে নানা রকম কাজ করার চেষ্টা চলছে। এখন আমাদের কাছে প্রশ্নটা ইয়ে না, তবে যত অবধি আমরা জানি তাতে করে আমাদের এটা এটা আশা করাই স্বাভাবিক যে না, মানে এটা ঠিক বোধ হয় কালারটা খুব ভীষণ ভীষণ সাবজেক্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এভরি রিয়েলিটি অর রিয়েলিটি উইদিন ইটসেলফ, মানে মানুষ সেটার বাইরেই যেতে পারবে না, ইজ আ সাবজেক্টিভ ওয়ান, ঠিক আছে। সো এভরি রিয়েলিটি is somewhat, not somewhat, is subjective one. Yeah. Subjective reality. There are two things like subjective and objective, ঠিক আছে। তুমি জানো সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ কাকে বলে? হ্যাঁ, কাকে বলে কি জানো? সাবজেক্টিভ হচ্ছে এটা ডিফারেন্ট পিপল ডিফারেন্ট ভাবে দেখতে পারে, আর অবজেক্টিভ হচ্ছে এটার একটাই ভ্যালু, সবাই একই ভাবে দেখে। Yeah, মানে it's something like that. If there is an object and there হুম। is some subject, if the whole thing depends on this subject, different subject point will different things, will say different things, then it's subjective. And if it is depending on object, then it's objective, ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে মানে আমরা যা পারসিভ করছি কালার দিয়ে, যেরকম আমরা বুঝলাম সেরকম সমস্ত ক্ষেত্রেই সত্যি, ঠিক আছে, যে আমরা আসলে সাবজেক্টিভ রিয়েলিটিতে এক্সিস্ট করি। হ্যাঁ, এটাই বোঝা যায়, তুমি নিশ্চয়ই শব্দটা শুনেছো যে কালচারাল শক, ঠিক আছে। মানে ধরো আমাদের এখানে লোকজন পটি করে জল দিয়ে পরিষ্কার করে, আমেরিকায় করে না। এবং আমি এরকম লোকজনকে চিনি, আমার বন্ধু বান্ধব তারা আমেরিকায় রিসার্চ করছে, তাদেরই একজনের মা বাবা আমেরিকায় কিছুতেই ঘুরতে যায় না, মানে সে অনেকবার বলেছে, তারপর এখন মানে তাকে কেউ জিজ্ঞেস করলে সেই একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে যায় যে কেন মা বাবা আসে না, এটা তার কারণ হচ্ছে তার মা এটা মেনেই নিতে পারে না যে কেউ মানে পটি করে জল দিয়ে ওয়াশ করার জায়গা নেই, কি করে হতে পারে। তো অল সর্টস অফ দিস থিংস, এবার মানুষ এটা রিয়েলাইজ করে না যে সাবজেক্টিভ। এটাই সবচেয়ে বড় প্রবলেম, যে তুমি পাশের লোকটার সাথে কমিউনিকেট করে উঠতে পারবে না। এবং মানে এটাই হিউম্যান সিভিলাইজেশনের সব থেকে বড় প্রবলেম, যে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট রিয়েলিটিতে এক্সিস্ট করি এবং আমরা কখনোই আমাদের ওয়ার্ল্ডটা পুরোপুরি ভাবে আরেকজনকে বুঝিয়ে উঠতে পারবো না। এবং এটা এটা আরো একটা মজার ব্যাপার যে সামহাউ হিউম্যান ডেভেলপড সাম সর্ট অফ ওয়ে, ইটস নট আ ফুল প্রুফ ওয়ে, বাট সাম সর্ট অফ ওয়ে, যাতে করে সে তার নিজের সাবজেক্টিভ রিয়েলিটিটা আরেকটা হিউম্যানের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, সেটা ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক বা সাম আদার ওয়েতে হোক, ঠিক আছে। হ্যাঁ, যেটা অন্য প্রাণীরা পারে না, ঠিক আছে। হ্যাঁ, তার তার পার্সপেক্টিভটাকে ডিফাইন করতে, ঠিক আছে। এবং এটাও মানে এটা দিয়েও এটা বোঝা যায় যে বোঝার কারণটা উল্টোই, যে আমাদের মধ্যে ফান্ডামেন্টাল কিছু জায়গায় চেঞ্জ হচ্ছিল, সেগুলো আমরা পরবর্তীকালে কোনো সময় দরকার হলে বলবো।
যার ফলে আমরা এত দূর অব্দি আসতে পেরেছি। কিন্তু বাট এটা এই ডিফারেন্সটা এখানেও সত্যি যে একটা কুকুর মোস্ট প্রবাবলি সে তার রিয়েলিটিকে খুব আলাদা করে ডিফাইন করে উঠতে পারে না, এবং ডিফাইন করে উঠতে পারে না বলেই সেই রিয়েলিটিকে অতটা ট্রান্সফর্মও করতে পারে না যতটা আমরা করতে পারি। ঠিক আছে, সো এবার ব্যাপার হচ্ছে যে হিউম্যান ডেভেলপ করেছে যে কি করে আমি রিয়েলিটিকে অন্য লোকের সাথে আমি মানে সেটা সেটা কমিউনিকেট করবো। সেটা ফুল প্রুফ নয়। বাট কেন ফুল প্রুফ নয়? কারণ মোস্ট অফ দ্য টাইম মানুষ কমিউনিকেট করে থ্রু ইমোশন। ঠিক আছে, মানে সামহাও সেই ইমোশনকে কমিউনিকেট করা শিখেছে। বাট দ্য মোস্ট ফুল প্রুফ ওয়ে টু সাম এক্সটেন্ট ইজ লজিক্যাল কমিউনিকেশন। And science is basically that. সায়েন্স যেটা করে সেটা হচ্ছে যে এই যে দুনিয়াটা আছে, এই দুনিয়াটা ট্রু না আনট্রু না ইলিউশন, মানে খেয়াল করে দেখো যে ধরো তোমার মা আদৌ এক্সিস্ট করে কিনা তোমার রিয়েলিটির বাইরে, তোমার পার্সিভ রিয়েলিটির বাইরে, ইউ কান্ট সার্টেনলি প্রুভ দ্যাট। তার মানে তুমি ঘুম থেকে উঠে বা তোমার আজ অব্দি জীবনে তুমি যতগুলো লোককে দেখেছো, সেই প্রতিটা লোক আদৌ এক্সিস্ট করে কিনা তোমার মাথার বাইরে তুমি এটা প্রুভই করতে পারবে না। হ্যাঁ, কারণ তুমি এটা প্রুভ করার জন্য তুমি আরেকজনকে নিয়ে আসবে, তখন প্রশ্ন আসবে তাহলে সেও তো আমি তো তাকেও আমার মাথা দিয়েই পারসিভ করছি, তাহলে আমার মাথার বাইরে কি সে এক্সিস্ট করছে? গ্যারান্টি না, গ্যারান্টি নেই। ঠিক আছে, হ্যাঁ, এরকম হতেই পারে যে তুমি যে ওয়ার্ল্ডটা পারসিভ করছো ইনক্লুডিং মি, তোমাকে যেই কথাগুলো বলছে সেটা মানে ইটস লাইক স্বপ্ন দেখার মতো। স্বপ্নের মধ্যে তুমি দেখছো একটা ক্যারেক্টার ইমাজিনেশন হবে। তো সেখান থেকে এই দিক থেকে ব্যাপারটা ফিলোসফির দিকে যাওয়া যায়, আমরা সেদিকে যাচ্ছি না। But the central question is the reality as we perceive is a subjective one, and to understand that reality to some extent we somehow we have to create a objective version of it. ওকে, মানে না হলে আমরা প্রবলেমে পড়ব। তো somehow আমাকে অবজেক্টিভ জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এখন অবজেক্টিভ জায়গায় কেন দাঁড়াতে হবে? আচ্ছা, একটা মজার কথা বলি। ডু ইউ রিয়েলাইজ দ্যাট এনি অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ অলসো আ সাবজেক্টিভ ওয়ান? এনি অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং is also a subjective one. তুমি কি স্টেটমেন্টের সাথে এগ্রি করো, ডিসএগ্রি করো, না হোয়াটএভার কি করো? আম, ব্যাপারটা ঠিক বুঝতে পারি। বুঝতে পারলাম, মানে শুনতে পেলাম না দাদা। আর না মানে অবজেক্টিভ সাবজেক্টিভ কি করে হবে সেটা আমি বুঝতে- মানে তুমি বলছো যে অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং আর সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। তো হ্যাঁ, now think about it. Say for example there is an elephant and there are five blind people. Okay, five blind people. So they are somehow perceiving the elephant. কেউ লেজ ধরে টানছে, বলছে একটা পাইপের মতো ব্যাপার আছে, কেউ পা গুলো ধরে বলছে গোল গোল থাম আছে, কেউ ওর পেটে ধাক্কা খেয়ে বলছে একটা দেওয়াল আছে বাট দেওয়ালটা একটু কার্ভ। অল সর্টস অফ অবজারভেশন তারা সারাদিন ধরে করার চেষ্টা করছে। তারপর তারা সন্ধ্যেবেলা খাবার টেবিলে বসে ডিসকাস করছে। ঠিক আছে, সো কেউ হাতিটার পেটে ধাক্কা খেয়েছে, তার কাছে ওটা একটা গোল দেওয়াল। কেউ হাতির পাটাকে জড়িয়ে ধরেছে, তার কাছে ওটা একটা ওই বড় বড় জমিদার বাড়ির যে পিলার গুলো হয় গোল গোল সেরকম পিলার। কেউ লেজটা ধরেছে, তাহলে তার কাছে ওটা একটা সরু পাইপ। কেউ সুটটা ধরেছে, ওটা একটু মোটা পাইপ। এরকম নানা রকম অবজেক্ট, এই প্রত্যেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে,
হুম এবার যখন সে আহ তারা 5 জন মিলে টেবিলে বসলো, বসে ডিসকাস করে তারা একটা একটা জায়গায় গিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, ঠিক আছে। তো কেউ কেউ মানে তারা এরকম একটা মডেল তৈরি করার চেষ্টা করলো যে আচ্ছা তার মানে একটা এরকম রাউন্ডিশ টাইপের কিছু দেওয়াল বা কিছু আছে, সামথিং লাইক একটা রাউন্ডিশ দেওয়াল আছে, এরকম কতগুলো পিলার আছে, এখানে একটা ছোট পাইপ আছে, এখানে একটা বড় পাইপ আছে, সামথিং লাইক এরকম একটা মডেল তৈরি করলো সে তারা, ঠিক আছে, বসে। হ্যাঁ। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হলো, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? এটা অবজেক্টিভই হলো, অবজেক্টিভ, কারণ ঠিক আছে। সবাই এগ্রি করে যে এটাই জিনিস। ইয়া, বাট এইবার ভাবো যে একটা আরেকটা লোক এলো, ঠিক আছে, আরেকটা লোক এসে, ধরো সেই লোকটা কথা বলতে পারে না, হ্যাঁ কথা বলতে পারে না, এবং ধরে নাও তাদের কাছে লিখে ওইভাবে ডিরেক্ট কমিউনিকেট করার কোনো জায়গা নেই, কিন্তু এই লোকটা দেখতে পায়। তাহলে সে হাতিটাকে একরকম ভাবে দেখছে দেখছে মানে তার দেখাটাও কিন্তু একটা সাবজেক্ট, ঠিক আছে। এবার যেই এই লোকটাকে তুমি ইনক্লুড করবে, তখন ওই 5 জনের কালেকটিভ সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিংটা, মানে কালেক্ট মানে ওদের অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিংটা তোমার কাছে একটা একটা 5 জনের কালেকটিভ সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বোঝাতে পারছি কি বলছি আমি? বুঝেছি। হ্যাঁ। তো এভরি অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ অলসো সাবজেক্টিভ ওয়ান, হুইচ উইল ডিপেন্ড তুমি কাদেরকে নিয়ে ওই অ্যাভারেজিংটা করেছো, ওইটাকে অবজেক্টিভ রিয়েলিটি কারা মনে করছে। তার বাইরের লোকেদের কাছে কিন্তু এটা এগেইন সাবজেক্টিভ রিয়েলিটি, ঠিক আছে। যখন তুমি কোনো একজনকে পার্টিসিপেট করাওনি, তার কাছে ওটা সাবজেক্টিভ রিয়েলিটি হয়ে যাবে। সে ফর এক্সাম্পল দেয়ার আর প্লেন্টি অফ পিপলস টুডে, মানে অ্যাটলিস্ট গোটা পৃথিবীতে হয়তো লাখখানেক লোক তো পাওয়া যাবেই আর কি, যারা বিশ্বাস করে আর্থ ইজ ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট আর্থ থিওরি, ঠিক আছে। এরকম অনেক বিষয় পাওয়া যাবে লোকজন, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো যে তুমি বিশ্বাস করো আর্থ ইজ রাউন্ড, এবার তুমি যে বিশ্বাস করো বলছি, এবার কারণ তোমাকে তো কোনোদিন আর্থের মানে বাইরে নিয়ে গিয়ে দেখানো হয়নি যে আর্থ রাউন্ড, ঠিক আছে। তুমি মানে দেয়ার আর পিপল ইন দ্য স্পেস এজেন্সি অফ ডিফারেন্ট কান্ট্রি, তাদের তোলা ছবি ইত্যাদি প্রভৃতি সেগুলোর উপর তুমি বিশ্বাস করো, সাম সর্ট অফ বিশ্বাস, মানে ইন রিলিজিয়াস স্পেস ইউ হ্যাভ ফেথ, ওখানেও একটা বিশ্বাস আছে, সায়েন্সেও একটা বিশ্বাস আছে, আমরা দেখবো, কিন্তু দুটো বিশ্বাসের আমাদের ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, সেটা পরে আছে। বাট দ্য থিং ইজ যে তুমিও কিন্তু মানে তোমার কাছে সত্যি তোমার কাছে কিন্তু কোনো জায়গা নেই এটা টেস্ট করার জন্য, হ্যাঁ, সেই অর্থে যে আর্থ ফ্ল্যাট নাকি রাউন্ড। মানে এখন হয়তো অনেকগুলো প্রমাণ আছে, কারণ ওই দুটো প্রমাণ আছে যে দুটো শহরে তুমি যদি দুটো স্টিক বসাই তাদের ছায়া হ্যান ত্যান, বাট আমি বলছি তুমি সেটা নিজে করে দেখো কোনোদিন। ফলে তুমি কতগুলো লোকের কথাতেই বিশ্বাস করছো আলটিমেটলি, আর যে ফ্ল্যাট আর্থ থিওরিতে বিশ্বাস করে সেও কিছুটা একটা বিশ্বাস করছে, ঠিক আছে। তো এই ওয়ার্ল্ডের মধ্যেই দেখো যে সায়েন্স সায়েন্স হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা একটা অবজেক্টিভ রিয়েলিটি তৈরি করার চেষ্টা করি, But তার বাইরেও কিন্তু লোকে সাবজেক্টিভ রিয়েলিটি নিয়ে বসে আছে। হ্যাঁ, এবার এটা খুব ইম্পর্টেন্ট যে কথাটা আমরা মানে আমরা যখন সায়েন্স পড়ি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে মানে ওটাকে কতগুলো টেকনিক্যাল নলেজের জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু এইখানে পলিটিক্সটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে আজকের পলিটিক্সে মানে সায়েন্স পড়ার ক্ষেত্রে মানে ইফ সায়েন্স ইজ নট অ্যাকাউন্টিং ফর পলিটিক্স দেন হু উইল ডু দ্যাট, ঠিক আছে। এটা প্রবলেম। হ্যাঁ, মানে আমাদের দেশে ইয়েতে যারা পলিটিক্স নিয়ে ভীষণ কথা বলে, মানে আমি বলছি ভালো কথা বলে, আমি খুব মানে খারাপ লোকেদের কথা বলছি না, যাদেরকে আমরা পলিটিক্স এর পণ্ডিত বলি, তারা মোস্টলি দেখবে যে তারা আসলে সায়েন্সের লোক নয়। হ্যাঁ, আর যারা সায়েন্সের লোক তারা পলিটিক্স নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়। এবার এরকম সেগ্রিগেশন হয়ে গেছে, এটা খুব বাজে, সবারই সবটা জানা উচিত ছিল, ঠিক আছে। মানে এটা খেয়াল করে দেখবে যে একটা সায়েন্স, আমরা ডিসকাশনে যাচ্ছি, বাট আমি ওটা এখন বলছি না, একটু পরে বলছি। আমি বলছি যে তার মানে আহ, এই এই গোটা জিনিসটা
আমরা একটা অবজেক্টিভ রিয়েলিটি তৈরি করতে চাই, মানে আমাদের যে পারসিভ সাবজেক্টিভ রিয়েলিটি সেখান থেকে বসে কালেকটিভলি আমরা একটা অবজেক্টিভ রিয়েলিটি তৈরি করতে চাইছি, এবং সেটাই আমরা দাঁড়াতে চাইছি আনটিল অ্যান্ড আনলেস সেই অবজেক্টিভ রিয়েলিটিতে কোনো চ্যালেঞ্জ আসছে। তাহলে এটা কি করে আদার বিলিফ সিস্টেম লাইক রিলিজিয়ান হতে পারে বা কোনো আইডিওলজিক্যাল বিলিফ হতে পারে, তার থেকে সাইন্টিফিক বিলিফ এইটা কি করে আলাদা হচ্ছে, এটা আমাদেরকে সেগ্রিগেট করে দিতে হবে। নাহলে আমরা আমরা কিন্তু এখনো আসলে এই একটা সেন্ট্রাল কোশ্চেনই উত্তর দিচ্ছি, হোয়াট ইজ সায়েন্স, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে যে the very difference between scientific belief and other type of beliefs are, ধরো আমি তোমায় একটা আম, মানে একটা ছোট একটা মজার খেলা দিয়ে দেখা যায়, যেটা খুব মানে ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে, একটা একটা সাইকোলজিক্যাল টেস্ট প্রুফ করার জন্য। বাট ধরো সে ফর এক্সাম্পল 2,4,6 আমি তিনটে নাম্বার লিখেছি, একটা সিকোয়েন্স লিখেছি। এবার আমি তোমাকে আচ্ছা, জিজ্ঞেস করছি যে তুমি আমাকে এই তিনটে নাম্বারের সিকোয়েন্স কি রুলে লেখা সেটা গেস করে, রুলটা আমাকে বলার দরকার নেই, তুমি আমাকে তিনটে নতুন নাম্বার দেবে। তুমি আগে এইটা দেখে তোমার যে রুল মনে হচ্ছে সেই রুলের উপর বেস করে তুমি আমাকে তিনটে নাম্বার দেবে। আমি শুধু এইটুকু বলার আমার রাইট আছে যে তুমি যে নাম্বারগুলো দিলে সেই নাম্বারগুলো এই নাম্বারগুলো যেই রুলে লেখা হয়েছে সেই রুলকে স্যাটিসফাই করছে কি করছে না। তো আই উইল আইদার সে ইয়েস অর নো, ঠিক আছে? ডু ইট। 8, 10, 12. 8, 10, 12, ইয়েস, এটা করছে। তার মানে রুলটা কি তুমি ধরে ফেলেছো? আহ এটা কি ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার? তুমি একটা মানে এই যে 2, 4, 6, দিস ইজ ইউর সাবজেক্টিভ রিয়েলিটি, and based on that subjective reality you created a mental model which is even number, তাই তো? consecutive even number, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ইট ইজ ইউর মডেল। তুমি এই তোমার এই মডেলটা বানিয়েছো, একটা মডেল, মডেল ক্রিয়েটেড বাই, বা আরো ভালো করে বললে মেন্টাল মডেল ক্রিয়েটেড বাই ইউ টু আন্ডারস্ট্যান্ড, or rather আন্ডারস্ট্যান্ড থেকে ভালো শব্দ হচ্ছে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড রিয়েলিটি, ঠিক আছে? এবার তুমি কি করবে? তুমি একটা মডেল বানিয়েছো, তুমি সেই মডেলের উপর বেস করে একটা জিনিস প্রেডিক্ট করেছো, আমি বলেছি হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক। এবার কি তুমি বসে যাবে, না তুমি কিছু একটা নতুন ট্রাই করবে? মানে মানে মোস্ট অফ দ্য পিপল তারা মেন্টাল মডেল তৈরি করে না তা নয়, নাহলে তারা দুনিয়ায় বাঁচতেই পারতো না, ঠিক আছে? তারাও যে রিয়েলিটি দেখে এবং সেটার উপর দাঁড়িয়ে সেটা মেন্টাল মডেল তৈরি করে যে ঘটনাটা এরকম হবে, ঠিক আছে? বাট দ্য প্রবলেম, দ্য ডিফারেন্স বিটুইন আ সাইন্টিফিক মাইন্ড অ্যান্ড আ নন সাইন্টিফিক মাইন্ড ইজ, যখনই তুমি 8, 10, 12 দিলে আমি বললাম ঠিক, তারপরেই একটা সাইন্টিফিক মাইন্ড চেষ্টা করবে আচ্ছা তাহলে মডেলটা আমি এতক্ষণ আমার মাথায় যে মডেলটা আছে সেটা হচ্ছে যে 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার, এটাই কি সত্যি? আমি যেটা দিয়েছি নাম্বারটা সেটা ঠিক বলা হয়েছে, সেটা মিলে গেছে, কিন্তু মিলে যাওয়াটা একটা চান্স না তো। তাহলে আমি কি করব? তাহলে আমি যে রুলটা সেট করেছি, যে মেন্টাল মডেলটা পেয়েছি, আমি সেটাকেই ব্রেক করার চেষ্টা করবো। এবার ব্রেক করে কেউ বললো যে ইট ইজ 7, 9, 11, তাহলেও আমি বলবো হ্যাঁ এটা ঠিক। নাও দেখো তোমার আগের মেন্টাল মডেলটা ব্রেক করে গেছে, তাই না? আগের মেন্টাল মডেলটা ব্রেক করে গেছে। হ্যাঁ, এই জিনিসটাই একটা নন সাইন্টিফিক মাইন্ড করতে পারে না। রাদার আ সাইন্টিফিক মাইন্ড, এই যে সাইন্টিফিক টেম্পারামেন্ট বলা হয় না, দিস ইজ দ্য ভেরি নেচার অফ সাইন্টিফিক টেম্পারামেন্ট, যে তুমি কোনো জিনিসকে অবজার্ভ করছো, অবজার্ভ করে সেটাকে প্রেডিক্ট করার জন্য, সেটাকে কম্প্রিহেন্ড করার জন্য একটা মেন্টাল মডেল তৈরি করছো, দেন সেই মেন্টাল মডেলের থেকে একটা প্রেডিকশন চাইছো, তারপরে সেই দেখছো যে রিয়েলিটিতে সেই প্রেডিকশনটা মেলে কিনা। না মিললে
তুমি আরেকটা মেন্টাল মডেলের দিকে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে যেদিন মিলে যাবে। যদি তোমার প্রথম মেন্টাল মডেলটা না মিলতো, তাহলে তুমি আরেকটা সাইন্টিফিক থিঙ্কিং মাইন্ড একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু দ্য ভেরি মোমেন্ট ইট উইল ম্যাচ ইউর প্রেডিকশন, তোমার ওখান থেকেই বোঝা যাবে যে তুমি একটা সাইন্টিফিক মাইন্ড কি তুমি একটা নন সাইন্টিফিক মাইন্ড। ঠিক আছে? একটা সাইন্টিফিক মাইন্ড নিজের মেন্টাল মডেলটা কারেক্ট হয়ে যাওয়ার পর সে ওটাকে আরেকটা এক্সট্রিমে গিয়ে টেস্ট করবে। হ্যাঁ, এই ভয় আছে যে আমি অনেক কষ্ট করে একটা মেন্টাল মডেল বানিয়েছি, সেটা ব্রেক করে যেতে পারে, বাবা ঠিক তো আছে। আর একটা নন সাইন্টিফিক মাইন্ড কি করবে জানো, সঙ্গে সঙ্গে যেই তোমার 8, 10, 12টা ঠিক হলো, সে আরো 5টা সেট অফ নাম্বার বলবে, লাইক 16, 18, 20 or something like 20, 24, 26, 20। এই প্রত্যেক কটাকে আমি রাইট বলবো। আর যত আমি রাইট বলবো, সে তত ধরে নিতে থাকবে যে তার মেন্টাল মডেলটাই কারেক্ট হবে। এবং একটা সময় তাকে যদি কেউ একটা চ্যালেঞ্জ করে, তাহলে সে উল্টো তাকে মারতে চলে যাবে। দিস ইজ দ্য রিলিজিয়ান, দিস ইজ দ্য রিলিজিয়ান, দিস ইজ দ্য পলিটিক্যাল বিলিফ সিস্টেম অফ, মানে মোস্ট অফ দ্য পলিটিক্যাল বিলিফ সিস্টেম। ঠিক আছে? যে তারা একটা মডেল তৈরি করেছে, সবকিছু দেখে বুঝেই করেছে, করার পর তারা সেখান থেকে একটা প্রেডিকশন জেনারেট করেছে, সেই প্রেডিকশনটা মিলে গেছে। এবার মিলে যাওয়ার পর সে আর ওটাকে কন্টেস্ট করতে যায়নি। কেন? এখানে ইগো প্রবলেম। এটা এটা আমার মানে ওই আর কি, যে ইগো প্রবলেম, মানে ইগোটা খুব বড় ব্যাপার তা নয়, কিন্তু আমি বলছি যে এই যে আমি যেটা ভেবেছি সেটা যদি আমি নিজেকে ভুল প্রমাণ করতে যাই এবং যদি আমি ভুল হয়ে যাই, তাহলে আমার বেসটাই খানিকটা নড়ে যায়। এইটা আমরা অ্যালাউ করতে পারি না চট করে, মানে বেশিরভাগ মানুষ পারে না। এবং সেই জন্যই তুমি মানুষকেও ভাঙতে পারো এইভাবে, যে there are human beings who are modern, who are not. A modern human being will not fear to challenge its own perception, its own mental model. ঠিক আছে? রেদার সে সবসময় এটাকে চ্যালেঞ্জ করতে করতেই যাবে। ঠিক আছে? তুমি ওই সিনেমাটা দেখেছো, পিকে বলে একটা সিনেমা আছে? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, অনেক বছর আগে, মনে পড়ছে না। অনেক বছর আগে আমির খানের, সেই আমির খান মানে এলিয়েন হিসেবে নামবে। না, আমার মনে নেই, আচ্ছা, দেখেছি কিন্তু মনে নেই। দেখতে পারো ছবিটা, মানে এরপরে দেখতে পারো। হ্যাঁ, তো ওই ছবিটা না দেখলে ওটা উদাহরণটা দিলাম, অন্য উদাহরণ। ঠিক আছে? সেটা হচ্ছে যে, তো একটা সাইন্টিফিক থিঙ্কিং মাইন্ড সে ওটাকে চেঞ্জ করে বলবে যে আচ্ছা তাহলে 7, 9, 11 দিয়ে দেখি তো, যে এটা সঠিক বলে গিয়ে, যেই এটা সঠিক বললো ওর আগের মেন্টাল মডেলটা ভুলে গেল। এবং সায়েন্স সেভাবেই চলে, যে তুমি কি করে, তুমি তো এটা বুঝে গেলাম যে আমার একটা অবজেক্টিভ রিয়েলিটি বানাতে হবে, আমি বানাবো কি করে অবজেক্টিভ রিয়েলিটি? আমার কাছে কোনো C to C টাইপ টেবিল নেই যে আমি আমার মাথায় বুঝবো, আমি তোমার মাথায় বুঝবো, বুঝে আমি এক্স্যাক্টলি কিভাবে পারসিভ করছি তোমাকে দেখিয়ে দেবো, তোমারটা আমি দেখে নেবো, দেন সেখান থেকে অ্যাভারেজিং করে নেবো। এটা করার জায়গা নেই তো আমার কাছে। যদি এটা থাকতো তাহলে মোস্ট অফ দ্য প্রবলেম রিডিউস হয়ে যেত, যে নেই তো এটা। তাহলে কি করে করবো? তাহলে ওইটাই করতে হবে, যে আমি একটা মেন্টাল মডেল বানাতে পারি, তারপরেই যেই মডেলটা তৈরি হয়ে যাবে আমাকে ওই মডেলটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়ে টেস্ট করতে হবে, তাকে ঠিক প্রমাণ করার জন্য নয়, তাকে ভুল প্রমাণ করার জন্য। এবং সায়েন্স এভাবেই চলে। ধরো ঠিক আজকে মানে 28 জুন অ্যারাউন্ড 7:30টাতে কোনো একটা সাইন্টিফিক থিওরির একটা প্রুফ পাওয়া গেল। ঠিক আছে? একজন সায়েন্টিস্ট সেটা পেপারটা পাবলিশ করলো। হুম, আইডিয়ালি, হ্যাঁ হ্যাঁ কি বলছো? চিনি না, বুঝলাম। শুনতে পেলাম না। কিছু না, তা কন্টিনিউ বলো। হ্যাঁ হ্যাঁ। তো আইডিয়ালি একটা সায়েন্টিস্ট যখন এই একটা থিওরি ডেভেলপ করবে, তাহলে সেই সায়েন্টিস্টের উচিত হচ্ছে সে বড় জোর একটা কফি খাওয়ার ব্রেক নিতে পারে, ফিরে এসে সে যে থিওরিটা ডেভেলপ করেছে, থিওরি মিনস এ মডেল, লাইক অ্যাকচুয়াল এলিফেন্টটা দেখে 5জন মিলে একটা মডেল অফ এলিফেন্ট তৈরি করেছে, হুইচ ইজ নট দ্য এক্সাক্ট এলিফেন্ট। এবং তারা তাদের জায়গায় দাঁড়িয়ে কোনোদিন এনশিওর করতে পারবে না যে তাদের মডেলটা আর এক্সাক্ট জিনিসটা একই আলাদা। তারা যেটা করতে পারে যে তারা একটা মডেল পাচ্ছে, সেই মডেলটাকে আরো চ্যালেঞ্জ করবে, করে ওটাকে একটু মডিফাই করবে, থেকে একটু বেটার, থেকে একটু বেটার, থেকে একটু বেটার। কিন্তু কখনোই তারা এটা গ্যারান্টি করে বলে উঠতে পারবে না যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। দিস ইজ সেম ফর আস। আমরা যে ইউনিভার্সের মধ্যে এসে পড়েছি, ইউনিভার্স সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। মানে একটা বাচ্চা যখন জন্মায় সে কিচ্ছু জানে না, তাহলে সে কি করে? তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে, মানে আইডিয়ালি যেটা করা উচিত যে সে
বিভিন্ন জিনিসকে একদম চিমটি কেটে খুঁচিয়ে কামড়ে দেখবে। একটা বাচ্চাকে তুমি যদি ঘরের মধ্যে ছেড়ে দাও, একটা 1-2 বছরের বাচ্চাকে, সে সিম্পলি যেটা করে, কিছু জিনিসকে টেনে, কিছু জিনিসকে কামড়ে, কিছু জিনিসকে কিছু করে, হ্যাঁ, ও ওটা খুঁচিয়ে দেখার চেষ্টা করবে। আসলে সে যেটা করার চেষ্টা করছে যে সে জানেই না যে কি। ফলে ওইগুলো করে করে সে তার একটা মেন্টাল মডেল তৈরি করতে চাইছে। ঠিক আছে, এই কথাটা আমি আকছার বলে থাকি যে টু বিকাম আ ডান্সার you have to learn something after a certain time. হ্যাঁ? To become an engineer, to become a doctor, every profession, everything you see, a human has to being that thing. The only thing যেটা by born human হয়ে আসে, that is every human child is by born scientist. কিচ্ছু করার নেই। Every human child is by born a scientist. সে ছোটবেলায় যেটা করে সেটাই সায়েন্স, সেটাই সাইন্টিফিক টেম্পারামেন্ট। তাদের মধ্যে থেকে এই আমাদের মতো লোক যাদেরকে বড় হয়ে সায়েন্টিস্ট বলা হয়, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকুই যে তারা তাদের ওই চাইল্ডিশনেসটাকে, মানে ওই চাইল্ডিশ ইনস্টিংক্টটাকে বজায় রাখতে পারে, বাকিরা পারে না, আমার এদিক ওদিক সরে যায়। একটা বাচ্চার কখনো ইগোটা থাকে না, মানে ওই ছোট বাচ্চা না, সে যত বড় হবে তার মধ্যে ইগোটা ডেভেলপ হওয়া শুরু করবে। আদারওয়াইজ সেই ইগোটাই থাকে না যে আমি এটা এরকম ভেবেছি, কালকে এটা ভুল প্রমাণ হয়ে যেতে পারে। একটা সায়েন্সেরও কোনো ইগো নেই, সায়েন্টিস্টের ইগো থাকতে পারে, কারণ সায়েন্টিস্ট গুলো গ্রোন আপ ম্যান বা ওম্যান, ফলে তাদের ইগো থাকতে পারে। বা সায়েন্সের কোনো ইগো নেই। সায়েন্স যে মুহূর্তে একটা মডেল গিয়ে পৌঁছবে, পরের মুহূর্ত থেকে সেই মডেলটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, এবং সেইভাবেই মডার্ন মানে রিসার্চ হয়। আজকে আমি যদি কোনো একটা থিওরি দিই, সেই থিওরিটা পাবলিশ হয়, তাহলে ওই থিওরিটা আরো আমার আমার মানে সেম ফিল্ডের লোকেরা যারা ওই বিষয়টা জানে তারা পড়বে, পরে কালকে থেকে ওটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। পারলে আমি নিজেই ওটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবো। ঠিক নয় কিন্তু যে হ্যাঁ একটা থিওরি দিয়েছি চেক করে দেখি তো ঠিক কিনা, উল্টোটা সত্যি, যে ভুল প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় পিয়ার রিভিউ। এটা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। অথচ দুঃখের বিষয়, আমি সাইন্টিফিক ওয়ার্ল্ডে থেকে দেখেছি যে তোমাকে কোনো পেপার পাবলিশ করতে গেলে পিয়ার রিভিউ করেই পাবলিশ করতে হবে আজকেও। কিন্তু পিয়ার রিভিউটাকে একটা একটা স্টেপ হিসেবে দেখা হয়। পিয়ার রিভিউ যে আসলে সায়েন্সের বেসিক কথা। হ্যাঁ, মানে অ্যালবার্ট আইনস্টাইন এসে কোনো থিওরি লিখে দিলেই যে সেটা সত্যি হয়ে যাচ্ছে না, সেটা অবজেক্টিভ রিয়েলিটি হয়ে যাচ্ছে না। এবং সেই জন্যই পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ মানে ভাই আমি একটা অঙ্ক করেছি, কিন্তু আমি তো কখনো এটা চেক করে উঠতে পারবো না যে আমার অঙ্কটা ঠিক কিনা। কে দিচ্ছি, তুই তো জানিস এই বিষয়, তুই আরো 5 জন এরকম 15 জনকে দিচ্ছি, তোরা একটু অঙ্কটা চেক করে দেখ যে এই অঙ্কটাকে ভুল প্রমাণ করা যায় কিনা। যদি ভুল প্রমাণ করা না যায়, তাহলে যতক্ষণ না অব্দি কেউ এটাকে ভুল করছে বা এমন কোনো কনক্লুশন আসছে, এমন কোনো ইনফরমেশন আসছে যেটা এই মডেলটাকে ভায়োলেট করছে, ততক্ষণ মেনে নেবো যে এটাই মানে এটাই বেস্ট ওয়ে টু ডেসক্রাইব রিয়েলিটি। এইভাবে সায়েন্স অবজেক্টিভ রিয়েলিটিতে গিয়ে পৌঁছায়, এইভাবে সায়েন্স সাবজেক্টিভ রিয়েলিটিকে অবজেক্টিভ রিয়েলিটিতে কনভার্ট করে। আলটিমেট নয়, ওই মুহূর্তের জন্য। এবং এটা কোথাও হয় না যে নিউটন গ্র্যাভিটির একটা থিওরি দিল, 200 বছর, প্রায় 200 বছর পর আরেকজন এসে সেই গ্র্যাভিটির থিওরিটাকে ভেঙে দিল যে না এটা ভুলভাল বলেছে। মানে আইনস্টাইন তো নিউটন থিওরিকে নেসেসারিলি তাই বলছে যে ভাই তুমি ঠিকঠাক বলতে পারো না, তুমি যা বলেছো তুমি আটখাচ্ছা বলেছো, ওই দেখো ওখানে খাটে না। হ্যাঁ, সায়েন্স কি করেছে? সায়েন্স নিউটনকে ভাগিয়ে দেয়নি, নিউটনকে খারাপ বলেনি, নিউটনকে আরো বেশি মর্যাদা দিয়েছে যে বাবা এটা করতে পারলো তুমি সেই সময় দাঁড়িয়ে। আবার আইনস্টাইন যে নিউটনকে ভুল প্রমাণ করেছিল, এবং যে নিউটনের থিওরি প্রায় 200 বছর ধরে চলেছিল, বাকি মানে সেই সময় সাইন্টিফিক কমিউনিটি আইনস্টাইনকে গিয়ে শুলে চড়ায়নি, গিলোটিনে হত্যা করতে যায়নি, আইনস্টাইনকে ইকুয়াল পারলে তার থেকে বেশি মর্যাদা দিয়েছে। হ্যাঁ, তো দিস ইজ সায়েন্স। তুমি আজকে একটা সাইন্টিফিক বুক নাও, তার যে কোনো একটা টপিক, তাতে যা লেখা আছে তুমি সেটাকে ভুল প্রমাণ করো, ওই টপিক থেকে উপরে স্লাইড করে দিই, ওখানে তোমার নামটা জুড়ে যাবে। দিস ইজ সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। এবং আজকের পর থেকে আমরা যেহেতু এখানে পড়বো, আমাদের সেন্ট্রাল আইডিয়া এটা থাকবে না যে আমি কি করে অ্যাটমিক স্ট্রাকচারে 5টা অঙ্ক শিখে নিতে পারি।
আমাদের সেন্ট্রাল আইডিয়া এটা থাকবে না যে আমি কি করে কেমিক্যাল বন্ডিংটা একটুখানি বুঝে নিতে পারি। আমাদের সেন্ট্রাল আইডিয়া এটা থাকবে যে আমরা আসলে সায়েন্স পড়ছি না এই মুহূর্তে, সায়েন্স পড়া যায় না, সায়েন্স পড়া যায় না। তাহলে আমরা কি পড়ি? ইট ইজ দ্য হিস্ট্রি অফ সায়েন্স। কি করে মানুষ সাবজেক্টিভ রিয়েলিটিকে, বিভিন্ন ক্ষেত্রে সাবজেক্টিভ রিয়েলিটিকে অবজেক্টিভ রিয়েলিটিতে কনভার্ট করেছে। কেন পড়বো হিস্ট্রি অফ সায়েন্স? সিম্পল কথা, কারণ কালকে আমাকে এটা করতে হবে। কালকে কেন, আজকেই করতে হবে, কিন্তু আমি বলছি যে পড়ার পরেই করতে হবে, ঠিক আছে? সো I have to understand how to convert a subjective reality into an objective one, or a previously accepted objective reality to a newer objective reality, ঠিক আছে? সেইটাই আমি যেতে পারি কি করে, সেই রাস্তাটা সায়েন্স। সায়েন্স পড়া যায় না, হিস্ট্রি অফ সায়েন্স পড়া যায়। সেখান থেকে মানুষ ওই রাস্তাটা আয়ত্ত করে, সেই অ্যাটিটিউডটা আয়ত্ত করে। সায়েন্স ইজ অ্যান অ্যাটিটিউড, বুঝতে পারছি? হ্যাঁ তো এইটা একবার বুঝে নিলে পরে, ধরো এই যেটা আমি করেছিলাম, এটা উত্তরটা দিই। হ্যাঁ, এটা কিছুই না। তুমি ভাবো যে তাহলে 7, 9, 11 কে আমি রাইট করলাম। এবার তুমি কি করবে? এবার আমরা শিখে গেছি তো সাইন্টিফিক টেম্পারমেন্ট। তাহলে আমরা আমরা কি করবো যে 7, 9, 11 যখন রাইট হলো, এবার তুমি কি করবে? 1 4 5 7 1 4 7, still it is right. এক সেকেন্ড। হ্যাঁ, চা করবে? করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, করো। কতক্ষণ পর যাবো? না, আমি চলে আসতে পারবো না, আমি পড়াচ্ছি। না, দিয়েও আসতে হবে না, তুমি ফোন করলেই হবে, হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। আমি বোধহয় শুনতে পাচ্ছি না তোমার কথা। হচ্ছে হ্যালো, 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 হ্যালো। ইয়া, তোমাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা অসুবিধা হ্যাঁ, শোনা হচ্ছিল যাচ্ছে? একটু। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা তোমার একটু কমে গেছে যদিও বা। হ্যাঁ, সেটা হচ্ছে আমার হেডফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবারে আবার আওয়াজ কেটে গেছে। এবার ঠিক আছে না? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ফোন এসেছিল, আমার হেডফোনটা ওই ফোনের কানেকশন ছিল, যাই হোক। হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে 1 4 7 ও ট্রু। এবার কি আন্দাজ করতে পারছো কি রুলটা কি হতে পারে? আর নাম্বারের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিফারেন্স আছে। ওকে, তাহলে এরপরে আমরা কিভাবে ভাববো সেই মডেলটা ঠিক কিনা? একটা ডিফারেন্ট ডিফারেন্সের নাম্বার দিয়ে। ডিফারেন্ট ডিফারেন্সের নাম্বার দিয়ে। সো সামথিং লাইক সামথিং লাইক 1 3 4, তাই তো? হুম ইট ইজ অলসো ট্রু।
এরপরেও কেউ এগোতে পারে, গিয়ে একটা সময় সে ধরো লিখলো যে লাইক 3 1 2, দেন ইট ইজ রং। সো বেসিক্যালি 2 4 6 এটাকে লেখা হয়েছিল 3 consecutive নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। দিস ওয়াজ বুঝতে দ্য পেরেছি, অ্যাকচুয়াল। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ। এবার এগেইন আমরা এখানে থামছি, এবার আমি যেহেতু ওটা দিয়েছি আমি জানি ওটা, কেউ চাইলে এখান থেকে সে আরেকটা কিছুও বের করে আনতে পারে যে আচ্ছা এইটা দিয়ে দেখি তো পুট করে এটা ঠিক হয় না ভুল হয়। ফলে ইটস লাইক দ্যাট, আমরা থামতে পারবো না, দের ইজ নো লিমিট, থামা সম্ভবই না, কারণ আমি তো এক্সাক্টটা জানি না। রিয়েলিটি আমার রিয়েলিটি এক্সাক্ট কোথায় ইয়ে সেটা আমি জানি না, ফলে দ্যাট ইজ ওয়াই পিয়ার রিভিউ। হ্যাঁ, ওখান থেকে আমরা অবজেক্টিভ আনছি, এবং যেই যদি আমরা কোনো একটা বিশ্বাসে গিয়ে দাঁড়িয়ে পড়ি তাহলে সেটা সাইন্টিফিক বিশ্বাস নয়। সায়েন্সও বিশ্বাস করতে হয়, কারণ আমি সবকিছু করে উঠতে পারবো না। আমি হয়তো বড় জোর অ্যাস্ট্রোফিজিক্স হই, তাহলে সেল বায়োলজিটা আমি করে উঠতে পারবো না। আমি যদি মেরিন বায়োলজিস্ট হই, তাহলে আমি রকেটটা উড়িয়ে আসতে পারবো না, মানে রকেট কিভাবে ওড়ে বা হোয়াটএভার, মানে সামথিং লাইক দ্যাট, বা কোয়ান্টাম মেকানিক্স বুঝে উঠতে পারবো না। ফলে আমাকে একে অপরের উপর ভরসা করতে হবে। হুম। কিন্তু সেই ভরসা বা সেই বিশ্বাসের সাথে একটা রিলিজিয়াস বিশ্বাস বা একটা পলিটিক্যাল আইডিওলজির বিশ্বাসের ডিফারেন্স আছে। ঠিক আছে? হুম। মানে সব হুম। পলিটিক্যাল আইডিওলজিকে আবার এক জায়গায় এনে ফেললে মুশকিল। দেয়ার আর ফিউর পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যারা সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং কে, মানে যারা বেসিক্যালি সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং দাবি করে, যে তারা তাদের মধ্যে এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে তুমি আমার মডেলকে ভেঙে দাও, আমার মডেলকে চ্যালেঞ্জ করো, অসুবিধা, ঠিক আছে। হ্যাঁ। এবং যে লোকটা এটা করতে পেরেছিল কাইন্ড অফ ইয়েতে একমাত্র, যদিও মানে আজকে আমরা সেটা করে উঠতে পারি, সেটার নাম হচ্ছে যে কার্ল মার্কস। কার্ল মার্কস যখন তার থিওরি দিচ্ছে তখন, মানে কার্ল মার্কসের থিওরি পড়লে পরে বিভিন্ন মানে প্রায় সব জায়গায় দেখা যায় যে যাও বলছে যে এটা এইভাবে দেখা উচিত, পরেক্ষণেই সে তার একটা কাউন্টার লজিক দিচ্ছে যে না এর কিন্তু উল্টো ফ্যাক্টরটাও আছে। ঠিক আছে। সো আমার চোখের জন্য কার্ল মার্কস জিনিয়াস, এই জন্য নয় যে সে 200 বছর আগে একটা থিওরি দিয়ে গেছে, এবার এই জন্য যে ওই এইটা বুঝতে পেরেছিল যে ওই ওই সময় দাঁড়িয়ে আহ, যে মানে নেই, সুযোগ নেই, মানে আমি আমি কোনো কিছুকে একদম সার্টেনলি বলে দিতে পারবো না যে এটা এটাই। ঠিক আছে। তো হুম। যদিও আজকের দিনে যারা কার্ল মার্কসের থিওরিকে ফলো করছে তাদের একটা বড় অংশের মধ্যে আমি দেখি যে তারা মুখে বলে যে ইট ইজ আ সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং, বাট তাদের তাদের নিজেদের মধ্যে সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং এর ভাবলেস খুব কম। ঠিক আছে। কিছু করার নেই, আমাদের এখানকার পুয়ার পাবলিক এডুকেশনের হাল, কিছু করার নেই। ঠিক আছে। আহ, আমরা সবাইকে তো এই জায়গায়, ইভেন যারা কোট অ্যান্ড সায়েন্স পড়ে, সায়েন্স দিয়েই তারা জীবন ধারণ করছে, মানে টাকা ইনকাম করছে, তাদের মধ্যেই সাইন্টিফিক টেম্পারামেন্টের দুর্বলতা দেখা যায়। তো যাই হোক সেসব আলাদা কথা। বাট ইয়া, ইট ইজ মানে আমার খুব মজা যে কার্ল মার্কসের থিওরিতে যারা বিশ্বাস করে বা পরবর্তীকাল পায় তাদের তো মার্কসিস্ট বলা হয়। তো ওয়ান অফ দ্য কি বলবো, সেলিব্রেটেড মার্কসিস্ট ইজ আ ফিল্ম মেকার কল পিয়ের পাওলো পাসোলিনি। ঠিক আছে। তার ছবি তুমি পরে দেখতে পারো, পিয়ের পাওলো পাসোলিনি। এই পাসোলিনির একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে অ্যাবাউট মার্কসিজম, অর রাদার মার্কসিজম, যেটা বলে ওই মার্কসের থিওরিকে, মানে এই সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং কে ভীষণ ভাবে জাস্টিফাই করে। ওর কোডটা হচ্ছে এরকম, সামথিং এরকম, আমি এক্সাক্ট কোড করছি না, মনে নেই, যে a good Marxist should not be a good Marxist at all. His or her primary objective is to challenge every codified certainty. যা কিছুকে সত্য স্থির বলে মেনে নেওয়া হয়েছে সেই সমস্ত গুলোকে খোঁচানো এবং চ্যালেঞ্জ করাই তার একমাত্র জব, ইভেন ইফ ইট ইজ মার্কসিজম ইটসেলফ। যদি সেটা মার্কসিজমও হয়, একজন গুড মার্কসিস্ট সেই যে মার্কসিজমকেও চ্যালেঞ্জ করে। ঠিক আছে। তো অবভিয়াসলি এটা করা কস্টলি, এটা করতে গেলে ঝামেলা আছে, এই জন্যই আমরা করে উঠতে পারি না সব, মানে যাদের বেশিরভাগ ক্ষেত্রে। যাক, তো আমরা একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সায়েন্স ব্যাপারটা কি। হ্যাঁ, এটাও ওরকমই ব্যাপার যে খুব কংক্রিটলি আমি প্রফেটের মতো বলে দিলাম, আমি নিজেই জানি না সব, আমি নিজেই এর মধ্যে দিয়ে শিখতে শিখতে বুঝতে বুঝতে যাচ্ছি, ফলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং তার মধ্যে অনেকগুলো তুমিও বললে। এরপরে আরেকটা কোশ্চেন আছে অ্যাবাউট দিস সায়েন্স, মানে যখন আমরা মোটামুটি বুঝে গেলাম হোয়াট ইজ সায়েন্স, প্রশ্ন আছে, বাট এটার আগে যেটা করা দরকারি সেটা হচ্ছে যে কি করা দরকারি ভুলে গেলাম। অবজেক্টিভ রিয়েলিটি সাবজেক্টিভ রিয়েলিটি বলেছি,
ওকে, আমাকে 1 মিনিট দাও, চাটা নিয়ে আসছি। ও, ও, আচ্ছা আচ্ছা, সরি সরি।
হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ। আম, হ্যাঁ, আমার মনে পড়লো না কি একটা বলতে যাচ্ছিলাম এই মানে এই এপিসোডটা শেষ করার জন্য, কিন্তু সেটা মনে পড়ছে না, যাক গে। হ্যাঁ, এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এর পরের যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন অফ সায়েন্স। কোশ্চেন অফ সায়েন্স, ঠিক আছে? কি মনে হয় সায়েন্সের ফান্ডামেন্টাল কোশ্চেন কি হতে পারে? জানি না। আচ্ছা, বেশ, ঠিক। আহ এইটা বলার জন্য আমি একটা গল্প বলতে পারি, যেটা রিয়েল একটা গল্প। রিয়েল গল্প বলতে আহ জগদীশ চন্দ্র বসুর নাম নিশ্চয়ই শুনেছো, ঠিক আছে? তো হুম। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এই জগদীশ চন্দ্র বসু যখন খুব ছোট, তখন এই আমি যেখানে থাকি পানিহাটি, এই পানিহাটির গঙ্গার পাশে না বহু এরকম রবীন্দ্রনাথ অমুক তমুক তাদের বাড়ি ফাড়ি ছিল গঙ্গার পাশে, ঠিক আছে? তো সেই রকম জগদীশ চন্দ্র বসু তার কোনো রিলেটিভ বা পারিবারিক কি আমি ভুলে গেছি, জানি না, কোন একটি ইয়েতে সে থাকতো ছোটবেলায় বা ঘুরতে এসেছিল। তো সে বিকাল বেলা নদীর ধারে গিয়ে বসতো। এটা জগদীশ চন্দ্র তার অব্যক্ত বলে একটা লেখা আছে, তার মধ্যে একটা একটা মানে অব্যক্ত একটা বড় গ্রন্থ, মানে বই আর কি। তার ভিতরে একটা ইয়ে হচ্ছে যে ভাগীরথীর উৎস সন্ধানে। হ্যাঁ, ভাগীরথী মানে এই যে নদীটা আমরা গঙ্গা বলি, কলকাতার যে নদী, সেটার নাম ভাগীরথী। তো ভাগীরথীর উৎস সন্ধানে, তো এই যে ভাগীরথীর উৎস সন্ধানে গল্পটাতে শুরুই হচ্ছে গল্পটা এরকম জায়গায় যে সে ছোটবেলায় গঙ্গার ধারে গিয়ে বসতো এবং নদীর জল ঘাটে এসে পড়তো ইত্যাদি। আহ, তো সে নদীকে প্রশ্ন করতো। এবার এবার আমি গল্পটা পরে আবার বলছি। আমি বলছি যে ধরো ওই বাচ্চাটা তুমি, তুমি গঙ্গার ঘাটে গিয়ে বসেছো, তুমি একটা বড়, তোমার ভিউ, ফিল্ড অফ ভিউ আছে, সেখান দিয়ে তুমি গঙ্গাকে দেখতে পাচ্ছ। আর নদী, একটা বহমান নদী, একদিক থেকে জল আসছে আরেকদিকে জল চলে যাচ্ছে। এইখানে বসে একটা বাচ্চার মনে কি প্রশ্ন আসতে পারে? শেষ হয় কোথায়, শুরু হয় কোথায়, ব্যাস, মানে জলটা শেষ। আসলে কি? সেটা অনেক পরের প্রশ্ন। ধরো মানে জলটা নিয়ে প্রশ্ন করতে গেলে আমি আবার রিয়েলিটির আরেকটা পয়েন্টে প্রশ্ন করছি। বাট দ্য সেন্ট্রাল কোশ্চেন ইজ যে একটা, যখন আমি একটা ফ্লো, একটা ডায়নামিক জিনিসকে দেখি, তখন ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা আসে, ওয়্যার ইট কেম ফ্রম অ্যান্ড ওয়্যার ইট উইল হেড। ঠিক আছে, এই দুটো ফান্ডামেন্টাল কোশ্চেন। এবং জগদীশ ওই লেখাটাতেও বলছে যে ও ওই নদীকে ওই প্রশ্ন করতো যে নদী তুমি কোথা হতে আসিয়াছো। হ্যাঁ, অন্য প্রশ্নটা কেন করতো না যে নদী তুমি কোথাও যাইতেছো, কোথায় যাইতেছো? এটা আমার ওপিনিয়ন হচ্ছে মোস্ট প্রবাবলি জগদীশ চন্দ্র বসু যেহেতু কলকাতায় থাকতো, আর আমাদের গঙ্গাটা সমুদ্রে গিয়ে যে মেশে সেটা কলকাতার খুব কাছে, ফলে জগদীশ জানতো কোথায় গিয়ে মেশে, ছোটবেলায় ঘুরতে গিয়ে দেখেছে বা কিছু। দ্যাট ইজ ওয়াই ওই কোশ্চেনটা ওকে তাকে বদার করেনি অতটা। যেটা বদার করেছে সেটা হচ্ছে যে কোথা থেকে এসছে। বাট হুম। অ্যাজ অ্যাজ এ সাইন্টিফিক মাইন্ড বা সায়েন্স, এই দুটো, কারণ আমরা যে ওয়ার্ল্ডটা এক্সিস্ট করি ইটস আ ডাইনামিক্যাল ওয়ার্ল্ড, থিংস আর চেঞ্জিং, ঠিক আছে? হুম, থিংস আর চেঞ্জিং। সো এই ডাইনামিক্যাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আমাদের দুটোই সেন্ট্রাল কোশ্চেন আসতে পারে, যে এই সমস্ত কিছু কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হবে। অর্থাৎ আমরা কোন একটা পার্টিকুলার নদীর ঘাটে দাঁড়িয়ে যেটুকু দেখতে পাচ্ছি তো পাচ্ছি, আমরা তার বিয়ন্ড আর তার পাস্ট, এই দুটো, হ্যাঁ মানে both, in both sense, beyond from the past point and beyond from the future point, এই দুটোকে আমরা গেস করার চেষ্টা করছি। হ্যাঁ, কেন হুম। করছি গেস করার চেষ্টা? তার সিম্পল ওই একটাই কারণ, somehow down the line of evolution, একদল স্পিসিসের মধ্যে, যেটা আমরা বা আমাদের আগের যে স্পিসিস গুলো আমাদেরকে জন্ম দিয়েছে সেইটা, তাদের মধ্যে সামহাউ সামথিং ডেভেলপ করে গেছে, যাতে করে তারা এই নেচারের যে বেসিক কোডিং, হ্যাঁ, নেচার প্রত্যেকটা
স্পিসিসের ভিতরে আহ, একটা বেসিক জিনিসকে কোড করে রেখেছে ডিএনএ এর ভিতরে। ওটা অ্যাকচুয়ালি দুটো বলে লোকে, কিন্তু ওটা আসলে একটাই। সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক ইউর সাকসেসফুল হেলদি রিপ্রোডাক্টিভ কপি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? তোমার তো বোধহয় বায়োলজি হুম, নেই, তাই তো? 11-12? না হ্যাঁ, কিন্তু বায়োলজি ভালো লাগে না বোধ হয়। ভালো লাগে না মানে পড়তে ভালো লাগে না, কিন্তু সাবজেক্টটা খারাপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখবে যেগুলোই পড়তে ভালো লাগে না, মানে ছোটবেলা থেকে এত অব্দি যা পড়েছো তার মধ্যে যা পড়তে ভালো লাগে না, তার সিম্পল কারণ হচ্ছে যে এগুলো কেন পড়বো তার কোনো কারণ আমাকে কেউ বলেনি। ঠিক আছে? এটা আমি দেখেছি। হ্যাঁ। তো তো মানে আমিও 11-12 বায়োলজি ছিল, কারণ স্কুলে অন্য কম্বিনেশন আরেকটা ছিল কম্পিউটার সায়েন্স, তখন কম্পিউটার অত বুঝতাম না। তো বায়োলজি ছিল, কিন্তু আমি বায়োলজি ওই মানে একদম পরীক্ষার আগেই 2 সপ্তাহ করে পরীক্ষা দিতাম। ঠিক আছে? তো যাই হুম হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বাট ইন্টারেস্টিং যে বায়োলজিক্যালি এভলিউশন তোমার কাছ থেকে সেফ এইটুকু চায় যে তুমি ততক্ষণ তোমাকে নেচার বাঁচিয়ে রাখার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত তোমার এই কাজটা শেষ হচ্ছে না, যে তোমাকে তোমার রিপ্রোডাক্টিভ কপি তৈরি করতে হবে। কারণ তুমি যদি সেটা না করো তাহলে এভলিউশন স্টল হয়ে যাবে, থেমে যাবে। সো ইউ হ্যাভ টু মেক ইউর হেলদি রিপ্রোডাক্টিভ কপি। এবার যখন একটা কুকুর সকালবেলা ঘুম থেকে ওঠে, একটা বিড়াল সকালবেলা ঘুম থেকে ওঠে, তখন তার মাথায় প্রাইমারি অবজেক্টিভটাই থাকে যে আই হ্যাভ টু মেক মাই রিপ্রোডাক্টিভ কপি। এবার সেটা করতে গিয়ে আরো কতগুলো কনসিকুয়েন্স আছে। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ কপি তো পরে তৈরি করবে, তার জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে। এইখান থেকে আসে সার্ভাইভাল ইনস্টিংক্ট। ওই জন্য মানুষ সাধারণত, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ফান্ডামেন্টাল ইনস্টিংক্ট হিসেবে দুটো ইনস্টিংক্টকে চিহ্নিত করে, সার্ভাইভাল ইনস্টিংক্ট, রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্ট। বাট আমার কাছে ওটা আসলে একটাই ইনস্টিংক্ট, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্ট। রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্ট আছে বলেই রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্টকে সাস্টেন করতে সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্ম হয়। ঠিক আছে? হ্যাঁ, আর রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্টটা সার্ভাইভালকে এনশিওর করছে স্পিসিসে। হ্যাঁ, মানে না, সেটা সেটা তুমি ঠিকই বলছো, সেটা ফ্রম দ্য ইভলিউশনারি পার্সপেক্টিভ, যে যদি তুমি রিপ্রোডাকশন করো তাহলে তোমার স্পিসিসটা সার্ভাইভ করবে। কিন্তু ইন্ডিভিজুয়াল স্তরে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। মানে এরকম হুম বহু প্রাণী আছে যারা রিপ্রোডাক্টিভ চয়েসের লড়াইতে গিয়ে মরে যায়, তাহলে সেদিক দিয়ে তো ও রিপ্রোডাক্টিভ চয়েসে না গেলে পরে ও বেঁচে বেঁচে থাকতো, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে হুম রিপ্রোডাক্টিভ চয়েসটা ফান্ডামেন্টাল, এবং রিপ্রোডাক্টিভ চয়েসটাকে জাস্টিফাই করার জন্য ইউ হ্যাভ টু সার্ভাইভ। ঠিক আছে? তো গোটা সারা ঘুরে গেছে সামহাউ সামহাউ, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়, সামহাউ এটা ঘুরে গেছে মানুষের জন্য। মানুষ সম্ভবত একমাত্র স্পিসিস, এটার আমার কাছে কমপ্লিট ডেটা নেই তাই আমি সম্ভবত ইউজ করছি, যে মানুষ সম্ভবত একমাত্র স্পিসিস যে তার এই ন্যাচারাল ইনস্টিংক্টকে চ্যালেঞ্জ করতে পারে। দের আর প্লেন্টি অফ পিপল যারা রিপ্রোডাক্টিভ কপি তৈরি করে না, সব জ্ঞানে তৈরি করে না। দের আর প্লেন্টি অফ পিপল যারা নিজের সার্ভাইভালকে শিখিয়ে তুলে অন্য 5টা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষকে বাঁচানোর জন্য বা অন্য কোনো পারপাসে, ধরো যারা আইডিওলজির জন্য লড়াই করে প্রাণ দেয়, সেটা যে আইডিওলজি হোক না কেন। আইডিওলজি কি? এটা ভেগ আইডিয়া অফ সাম ওয়ান পিপল আর সাম অফ পিপল। সেই আইডিয়া যেটা আমি চোখে দেখতেও পাচ্ছি না, যেটা সেই আইডিয়াটা আমি বিলিভ করছি বলে আমি আমার সার্ভাইভাল ইনস্টিংক্ট, রিপ্রোডাক্টিভ ইনস্টিংক্ট সবকিছুকে নস্বাত করে দিতে পারি। মানুষ এটা করতে পারে, এখনো ফুল প্রুফ ওয়েতে করতে পারে না। যদি ফুল প্রুফ ওয়েতে করতে পারতো তাহলে মানুষের মানে এটা আমাদের আরো সময় লাগবে। মানুষ সবে 3 লক্ষ বছর হলো এই মডার্ন হিউম্যান পৃথিবীতে আছে। মানে মডার্ন বললে আবার মডার্ন মানে আমাদের মতো মডার্ন নয়, আমি বলছি যে এই অস্ট্রালোপিথাস, নিয়ান্ডারথাল, হ্যান ত্যান। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এইসব গুলো মানে মানুষ মোটামুটি এসেছিল 2 মিলিয়ন ইয়ার্স এগো, মানে 20 লাখ। কিন্তু সে মানুষকে আমাদের সাথে খুব একটা তুলনা করা যায় না। আমাদের মতো মানুষ দেখলে তোমাকে 3 লাখ, ম্যাক্সিমাম 3 লাখ ইয়ার্স এগো। ঠিক আছে? তো হুম সামহাউ ডাউন দ্য লাইন এই চেঞ্জটা হয়েছে। এই চেঞ্জটা হওয়ার ফলে একটা গন্ডগোলও ঘটেছে, সুবিধা হয়। সুবিধা কি? এই চেঞ্জটা ঘটেছে বলে সে নেচারকে চ্যালেঞ্জ করতে পারে। নেচারকে মানে সে ভাবতে পারে যে ও আচ্ছা এটা নেচার করতে দেবে না, আচ্ছা দেখি তো করা যায় কিনা, এইটাতে সে গিয়ে পৌঁছাতে পারে। হ্যাঁ, ঠিক যেখান থেকে সে নিজের ইনস্টিংক্টকেও চ্যালেঞ্জ করেছে। আর প্রবলেম হচ্ছে যে মানুষের কোনো ইউনিফাইড পারপাস নেই। পৃথিবীর প্রায় সকল প্রাণীর প্রিসেট পারপাস আছে, মানুষের কোনো পারপাস নেই। মানুষের সকল পারপাস বানিয়ে তোলা পারপাস।
সে হুম কারো এভারেস্ট জয় করা হতে পারে, কারো কোনো একটা পার্টিকুলার মানুষকে বিয়ে করা হতে পারে, কারো নোবেল পুরস্কার পাওয়া হতে পারে, হোয়াট এভার ইট মে বি, ইট ইজ অলওয়েজ আ মেকি থিং। You either you individually make it, or your condition, your surroundings give you that idea, or seed you that idea যে you have to do certain things, ঠিক আছে? হুম তো যাই হোক না কেন, বাট এই কনসাসনেসটা ডেভেলপ হওয়ার জন্যই বেসিক্যালি মানুষ এই ডাইনামিক ওয়ার্ল্ডটা, এই ডাইনামিক রিয়েলিটিতে দাঁড়িয়ে ওই কোশ্চেন দুটো করতে পারে যে আমার ফিল্ড অফ ভিউ তো এইটুকু, আমি এইটুকু থেকে এইটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই, পারসিভ করতে পারছি, কিন্তু আমার এই পারসিভ ওয়ার্ল্ড বিয়ন্ড কি আছে, এটা সে প্রশ্ন করতে পারে। এটা ওই বাচ্চা জগদীশ চন্দ্র বসুও প্রশ্ন করতে পেরেছিল, তুমি আমিও করতে পারি, ঠিক আছে? এবং সায়েন্সের ফান্ডামেন্টাল কোশ্চেন এই দুটোই। বাকি সায়েন্স যা করে, রেফ্রিজারেটর আবিষ্কার করা, এআই আবিষ্কার করা, হোয়াট এভার, এইগুলো বাই প্রোডাক্ট অফ সার্চ অফ দোজ টু কোশ্চেন। ওই দুটো প্রশ্নের উত্তর পাওয়া হচ্ছে আমাদের কাছে ফান্ডামেন্টাল। ওই দুটো প্রশ্নের উত্তর পেতে গিয়ে আমরা বাই প্রোডাক্টে অনেক কিছু করে ফেলি, ঠিক আছে? সো দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন অফ সায়েন্স, দ্য ফার্স্ট ওয়ান ইজ where we came from, and the second one where we are heading towards. Yes, এই দুটো হচ্ছে সায়েন্সের সেন্ট্রাল কোশ্চেন। এখন শেষে এটা 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 করতে গিয়ে যেটা তাকে মানে করতে হয়েছে আলটিমেটলি, সেটা হচ্ছে যে তাকে কতগুলো মেথড ডেভেলপ করতে হয়েছে, ঠিক আছে? মানে ডেভেলপ করতে হচ্ছে মানে মেথড গুলো খুব জোর করে সে ডেভেলপ করেনি, ঠিক আছে? হ্যাঁ, বাট সে করতে করতে মানে ওই যে বেসিক এটা বললাম পিয়ার রিভিউ হ্যান ত্যান, এটা করতে করতে সে কতগুলো মেথড ডেভেলপ করেছে, সেটাকেই আজকে আমরা সায়েন্স বলে চিনি, ঠিক আছে? হুম এবার আমাদেরকে সেই মেথড শিখতে হবে। তাহলে শুরুটা কোথা দিয়ে করা যেতে পারে? এই যে আমরা বলছি যে, এক সেকেন্ড আমি একটা ডকুমেন্ট বের করি। তুমি কি ইয়ের বইটার নাম শুনেছো? এইচ.সি. ভার্মা, ফিজিক্সের। না ওকে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে মানে এইচ.সি. ভার্মার বই অনলাইনেও পাওয়া যায়, ঠিক আছে? দরকার হয় আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর অ্যাটলিস্ট চ্যাপ্টার ওয়ানটা, ঠিক আছে, চ্যাপ্টার ওয়ানটাতে মানে এখন থেকে যেটা বলবো আজকে এবং পরের দিনের শুরুর দিকে খানিকটা, চ্যাপ্টার ওয়ানটা সেটা নিয়ে কয়েক পাতার চ্যাপ্টার, আমি চ্যাপ্টার ওয়ানটা পাঠিয়ে দেবো আলাদা করে। এমনি তোমার যেহেতু ফিজিক্স আছে, তুমি ফিজিক্সে এইচ.সি. ভার্মার বইটা পড়তে পারো, ঠিক আছে? ওটা খুবই ভালো, মানে ভালো বলতে আচ্ছা খুবই প্রিসাইজ লেখা, কিন্তু ইজি লেখা, ঠিক আছে? হ্যাঁ, মানে 11-12 এর ক্ষেত্রে আমি বলবো যে 11-12 তুমি যে বই পড়ো না কেন, এইচ.সি. ভার্মা পড়ে দেখতে পারো, ঠিক আছে? মানে ইট ইজ মানে সেটা একটা একটা হ্যান্ড গিক টাইপের হবে আর কি। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ, তো আমাদের এই যে রিয়েলিটি আশেপাশে আছে, এটাকে যখন আমরা কোয়ান্টাইজ করতে যাব, প্রথম আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সায়েন্স প্রথমে যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে সামহাউ বিভিন্ন জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করবে। কারণ তার ফান্ডামেন্টাল ওটাই আছে, তার মানে আলটিমেট গোল, যে কারণে আমি এতক্ষণ ধরে এইগুলো বক করলাম, যে তার আলটিমেট গোল হচ্ছে যে আমাকে একটা অবজেক্টিভ রিয়েলিটি বানাতে হবে, মানে অবজেক্টিভ রিয়েলিটি থেকে পৌঁছতে হবে, ঠিক আছে? হুম, তো সে যেটা করে সেটা হচ্ছে কতগুলো কোয়ান্টিটি সে ডিফাইন করে। মানে ধরো আমি যদি বলি যে এই দুনিয়ার যে কোনো জিনিস, যে কোনো জিনিস সেটা আসলে উম, কি বলতো, মানে ধরো সে ফর এক্সাম্পল একটা পেন, একটা পেন আসলে কি? কালেকশন অফ অ্যাটমস। ওকে, বাট
মানে তাহলে কি বলবে যে কালেকশন অফ অ্যাটম হচ্ছে কালেকশন অফ সাম সাব অ্যাটমিক পার্টিকেল। ওটা ওটা একটা অন্য প্রশ্ন, কিন্তু আমি বলছি যে একটা পেন, তুমি কি করে বোঝো যে এটা একটা পেন, বা হোয়াট ইজ আ পেন? আহ, যেটা দিয়ে আমি লিখতে পারি। ওকে, লিখতে পেন্সিল দিয়েও পারো, মার্কার দিয়েও পারো। আম, হ্যাঁ, আরো ক্যারেক্টারিস্টিক আছে, হয়তো ইঙ্ক দরকার, তারপর হুম, পেন্সিলের থেকে স্মুথ হবে। এইখানে গিয়ে তুমি একটা ঠিক কথা বললে যে আরো ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ খেয়াল করে দেখো, পেন ইজ নাথিং বাট, তুমি একটা পেন কেন, যে কোনো অবজেক্ট ইজ বেসিক্যালি সাম ইনফরমেশন। একটা পেন হচ্ছে, তুমি একটা কাগজ নাও, এবার তার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স কে পয়েন্ট আউট করো, তার মানে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আসলে একটা করে ইনফরমেশন, a set of information. So every object in this universe is nothing but a set of information, ঠিক আছে, হুম। a, a set of information। হুম, ইয়েস। তো এবার যখন সেট অফ ইনফরমেশন গিয়ে আমি পৌঁছচ্ছি, তখন এই ইনফরমেশন গুলোকে সায়েন্স প্রথমেই দুটো ক্যাটাগরিতে ভাঙার চেষ্টা করলো, ঠিক আছে। সেই ক্যাটাগরিটা হচ্ছে, প্রথম বললো যে এর মধ্যে কিছু জিনিস থাকবে, মানে যাদেরকে আমি মেজার করতে পারবো। হ্যাঁ, আম, আর কিছু জিনিস থাকবে যাদেরকে আমি মেজার করে উঠতে পারছি না এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট। মানে আমার আলটিমেট গোল হচ্ছে আমি সবকিছুকে মেজার করে দেবো, কিন্তু এবারে মেজার করে দেবো বললে মেজারমেন্ট ওটা গন্ডগোল আছে, মানে এটাও খুব স্ট্যান্ডার্ড কথা নয়, আমরা সেটা শিখবো আস্তে আস্তে। বাট সায়েন্স যেটা করতে চায় সেটা হচ্ছে যে প্রথমে ওই ওই ওইটা ভেঙে নিতে চায়। হ্যাঁ, যে এই ইনফরমেশনকে আমি ভেঙে নেবো, মেজারেবল থিংস অ্যান্ড নন মেজারেবল থিংস, ঠিক আছে। এবার সে সেটাকে এইভাবে বলে না, কারণ সে সমস্ত কিছু কোয়ান্টিফাই করতে চাইছে, তো সে বেসিক্যালি যেটা করে, হ্যাঁ, সেটা হচ্ছে অল ফিজিক্যাল ফেনোমেনা, অল ফিজিক্যাল বলা ঠিক না, অল, কি বলবো, অল ইনফরমেশন, ঠিক আছে। হ্যাঁ, রিয়েলিটি যা ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? আইদার ফিজিক্যাল কোয়ান্টিটি অর নন ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। ফিজিক্যাল কোয়ান্টিটি কারা? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাদেরকে আমি মাপতে পারবো, একদম সোজাসুজি হচ্ছে তো ডেফিনেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি অত কিছু লিখছি না, এনি প্রপার্টি অফ মেটেরিয়াল, এনি প্রপার্টি অফ a material or system that can be quantified by measurement, মাপা যায় সোজা কথা, ঠিক আছে, হুম। মেজারমেন্ট।
আর নন ফিজিক্যাল কোয়ান্টিটি মানে বুঝতেই পারছো, যাকে মেজার করা যায় না। এক্সাম্পল কি হবে? ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল সবচেয়ে সোজা, লাইক এনিথিং, লেন্থ, মাস, এক্সেট্রা। নন ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ধরো লাভ। ছোটবেলায় বাচ্চাদের একটা প্রশ্ন করা হয়, দেখবে যে বাবা বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে। কোশ্চেনটা ঠিক, হুম কিন্তু কোশ্চেনটা মানে গন্ডগোলের, ঠিক আছে? যে হুম ঠিক কথা, যে দুটো মানুষ, মানে আমি যদি প্রবাবিলিস্টিক্যালি ভাবি, তাহলে খুব রেয়ার কেস থাকবে যেখানে দুটো মানুষের সাথে, ধরো তিনটে মানুষ আছে, এ বি সি, এর সাথে বি আর এর সাথে সি রিলেশন ডায়নামিক্সটা এক্স্যাক্টলি একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা খুবই রেয়ারেস্ট অফ রেয়ার কেস হলেও হতে পারে। মোস্ট অফ দ্য কেসে একজনের থেকে একটু এগিয়ে থাকবে, একজনের একটা পিছিয়ে থাকবে। তাহলে লাভকে যদি আমি চিন্তা করি, তাহলে লাভও বাবা আর মায়ের মধ্যে কারো লাভ তো বেশি হবে, কারো লাভ কম। কিন্তু প্রবলেম হচ্ছে আমি কোয়ান্টিফাই করতে পারি না বলেই ওটা ঝামেলা, ঠিক আছে? হ্যাঁ, তো লাভ, হেট, such thing, ইন্টেলিজেন্স। এবারে ইন্টেলিজেন্স ব্যাপারটাকে একটু মজা, এটা কিন্তু হাইলাইট করে রাখতে পারি আমরা। তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্স, এই ধরো সায়েন্স ইজ মোর অর লেস কনসার্নড অ্যাবাউট দিস পার্ট, ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ, সায়েন্স প্রথমেই সেগুলোকে আইডেন্টিফাই করে নেয় যে কাদেরকে আমি মাপতে পারবো, তারপর সেইগুলো নিয়েই কথা বলে। তার মানে কি নন ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে সায়েন্স কিছু ভাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাবে, কিন্তু সেই ভাবাটা মধ্যে সবসময় একটা চেষ্টা, সে সে ওটাকেও কোয়ান্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু তার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে ভাই আমাকে সামহাউ এটাকে একটা মেজার করে ফেলতে হবে, মেজার করার একটা রাস্তা বের করতে হবে, ঠিক আছে? হুম সো ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইন্টেলিজেন্সের কেস স্টাডিটা খুব ইন্টারেস্টিং। যে আজ থেকে 150 বছর আগে তুমি যদি চলে যাও, কি 100 বছর আগে চলে যাও, হিউম্যান ইন্টেলিজেন্স ওয়াজ কমপ্লিটলি আ নন ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? মাপার কোনো জায়গা ছিল না, মানে ওই ভেগলি মাপতে হতো, কোনো নাম্বার দিয়ে তুমি মাপতে পারবে না যে ওর ইন্টেলিজেন্স 5, ওর ইন্টেলিজেন্স 7.5, এটা বলতে পারবে না। আজকে আমাদের কাছে একটা রাস্তা আছে, কি বলতো রাস্তাটা? ওই আইকিউ টেস্ট। ইয়েস ইয়েস ইয়েস, আইকিউ। 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 বাট আইকিউ কে আমি পুরোপুরি ফিজিক্যাল কোয়ান্টিটি কেন বলছি না? তার কারণ হচ্ছে যে আইকিউ, মানে অ্যাকচুয়ালি আইকিউ ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু আমি বলছি আইকিউ ইন্টেলিজেন্সের ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। তার কারণ হচ্ছে যে ইন্টেলিজেন্স কে ট্রুলি আইকিউ দিয়ে মাপা যায় না, ওটা একটা ভেগ স্কেল। হ্যাঁ, তো মানুষ, তুমি যদি দুটো বাকেট ভাবো, একটা বাকেট ফিজিক্যাল কোয়ান্টিটি যাদেরকে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি, মেজার করতে পারি, আরেকটা বাকেট হচ্ছে যাদেরকে আমি পারি না। তাহলে সায়েন্সের একটা প্রাইমারি, একটা সায়েন্স ইজ কনসার্ন অ্যাবাউট সেই বাকেটটা যেটার মধ্যে যেটার কোয়ান্টিটি গুলোকে, যেটার ইনফরমেশন গুলোকে সে মেজার করতে পারে। বাট সায়েন্স অলসো কনসার্ন অ্যাবাউট হাউ টু কনভার্ট দ্য সেকেন্ড বাকেট, দ্য এলিমেন্টস অফ সেকেন্ড বাকেট ইনটু দ্য ফার্স্ট বাকেট, ঠিক আছে? এটা ওর করার চেষ্টা করে সে, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমি মাপতে যাব, তখন একটা ঝামেলায় পড়বো, ঠিক আছে? এই মেজারমেন্ট ব্যাপারটা একটা গন্ডগোলের ব্যাপার। মেজারমেন্ট ব্যাপারটা একটা গন্ডগোলের ব্যাপার। কেন গন্ডগোলের ব্যাপার? ধরো সে ফর এক্সাম্পল, গোটা ইউনিভার্সে একটাই অবজেক্ট আছে, and that is this one, এর একটা স্টিক আছে, স্টিক বা বার যাই বলো না কেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই বারটাকে তুমি মেজার করতে পারবে? ধরো বারটার লেন্থ মেজার করতে চাই, লেন্থ মেজার করতে পারবে? হ্যাঁ। কি করে? একটা কিছু রেফারেন্স নিয়ে দিয়ে স্কেল নিয়ে ইউনিভার্সে নাকি? আর কোনো এলিমেন্ট নেই, ইউনিভার্সে কোনো এলিমেন্ট নেই, এমনকি ইউনিভার্সে তুমিও নেই। সে মানে তোমার বডি ফডি কিছু নেই, তুমি অ্যাজ এ হিউম্যান এক্সিস্ট করো না, তোমার কনসাসনেসটা উপর থেকে ইউনিভার্সকে দেখতে পাচ্ছে। নাও ইউনিভার্সে একটাই অবজেক্ট আছে, এই বারটা। এবার কি তুমি এই বারটাকে মেজার করতে পারবে? না। পারবে না। হ্যাঁ, সো নো মেজারমেন্ট ক্যান বি ডান অ্যাবসলিউটলি। অল টাইপ অফ মেজারমেন্ট আর রিলেটিভ মেজারমেন্ট। মানে আমি যদি তোমার ক্লাসে গিয়ে বলি বিহান খুব ভালো ছেলে, বা বিহান লম্বা, এই কথাটা বলার কোনো মানেই নেই আনটিল এন্ড আনলেস আই এম স্পেসিফাইং বিহান লম্বা উইথ রেসপেক্ট টু হোয়াট, ঠিক আছে? হুম যখন আমরা বলি যে ও খুব লম্বা, আসলে আমরা যেটা বলতে চাই যে
he or she is tall with respect to the average height of human being, ঠিক আছে? ওটা হুম আমরা বলি না সেকেন্ড পার্টটা, ঠিক আছে? সো এভরি মেজারমেন্ট ইজ আ রিলেটিভ ওয়ান, নাথিং ক্যান বি মেজার্ড অ্যাবসলিউটলি, every measurement is relative, ঠিক আছে? রিলেটিভ। হ্যাঁ, এইবার যদি আমি ভাবি যে এবার আমাদের ওয়ার্ল্ডে ফিরে আসি, তো এরকম একটা বার আছে, এই বারটাকে তোমাকে যদি মেজার করতে হয় তুমি প্রথমে কি করবে? আহ, অন্য একটা বার নেবো যেটার লেন্থ আমি জানি না। না, তাহলে তুমি আবার একটা মিস্টেক করলে। লেন্থ, কোনো বারের লেন্থ তুমি জানতেই পারো, তুমি অন্য একটা বার নেবে, ঠিক কথা, এই অবধি ঠিক কথা, এবং সেই বারের রেসপেক্টে তুমি এটাকে মাপবে যে 1 সামথিং লাইক 2 and 3। তো তুমি বলবে যে this blue bar is equal to 3 এটা into small bar। this pink bar, ঠিক আছে? হ্যাঁ, এবার হুম কোশ্চেন হচ্ছে তুমি পিঙ্ক বারটাকে অ্যাবসলিউটলি মাপতে পারো না, তুমি ব্লু বারটাকে অ্যাবসলিউটলি মাপতে পারো না, ঠিক আছে? সো তার মানে তোমাকে কোনো কিছু মেজার করতে গেলে তোমাকে একটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে, মানে আরবিট্রারিলি ধরে নিতে হবে। হুম, এবং তাই ধরা হয়েছে হিস্টোরিক্যালি। মানুষ যবে থেকে মেজার করার তাগিদ অনুভব করেছে যে হ্যাঁ আমাকে মেজার করতে হবে, সে হাতের কাছে যা পেয়েছে তাই কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছে। যেমন তুমি এখন একটা ইউনিটের কথা জানো, ফুট। ফুট কোথা থেকে আসছে? এভারেজ হিউম্যানের পায়ের সাইজ থেকে, ঠিক আছে? যদিও সেই মানে হিস্টোরিক্যালি মানে এনশিয়েন্ট ফুট আর আজকের ফুট এক নয়, আজকের ফুট 12 ইঞ্চি এবং মানুষের পা কখনো 12 ইঞ্চি ছিল না, ঠিক আছে? মানে খুব কম মানুষেরই হবে। তো তখন সে ওই আরবিট্রারিনেস দিয়ে মাপতো। এবার তারপরে তার চেষ্টা থাকে যে আমি কি করে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজ করবো, এগুলো নিয়ে আমরা পরের দিন কথা বলবো, যে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজ করবো। বাট আমি যেটা বলতে চাইছি যে টু মেজার সামথিং আমার দুটো জিনিস লাগছে। একটা হচ্ছে সাম নিউমেরিক্যাল ভ্যালু, সাম নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বা প্রি সিলেক্টেড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই প্রি সিলেক্টেড স্ট্যান্ডার্ডটাকে আমরা বলি, কি বলি? ইউনিট, ঠিক আছে? সো কোনো জিনিসকে অ্যাবসলিউটলি মেজার করা যায় না এবং রিলেটিভলি মেজার করতে হয়, এবং রিলেটিভলি মেজার করতে গেলে ওই রিলেটিভ যার সাপেক্ষে আমি মেজার করছি সেটাই হয়ে যায় ইউনিট। যখন সেটাকে আমরা স্ট্যান্ডার্ড করে দিই তখনই সেটা হয়ে যাবে ইউনিট। হ্যাঁ, আর সেইটার সাপেক্ষে আমি যখন কোনো কিছুকে মাপবো আমি একটা সাম কাইন্ড অফ মাল্টিপ্লিকেটিভ নিউমেরিক্যাল ভ্যালু পাবো, সেটা হয়ে গেল তার ম্যাগনিটিউড বা ভ্যালু, ঠিক আছে? সো এভরি হুম মানে physics describes the laws of nature. This description is quantitative and involves measurement and comparison of physical quantity, measurement and comparison of physical quantity, ঠিক আছে? To measure a physical quantity we need some standard unit of that quantity, ঠিক আছে? So an elephant is heavier than a mouse, something like that. either তুমি এলিফ্যান্ট কে স্ট্যান্ডার্ড ধরবে অথবা মাউস কে স্ট্যান্ডার্ড ধরবে, বাট কোনো একটা স্ট্যান্ডার্ড লাগবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকুক। ঠিক আছে। ঠিকঠাক লাগছে? বোঝা যাচ্ছে? হুম সব বুঝতে পারছি। বেশ, ঠিক আছে।